একটাও মানবে না কেকা। ও তোমার কে? তুমি তুমি আবার এসেছো আমার মনের ভিতরে অশান্তির আগুনটাকে উস্কে দিতে। তুমি তো নিজেই আমাকে ডেকে এনেছো। আমি ডেকেছি? হ্যাঁ, একটু আগেই তো তোমার ভেতরের বিবেককে আমি কথা বলতে শুনলাম। আমার বিবেক? হ্যাঁ, তোমার ভেতরে লুকিয়ে থাকা বিবেকটা এই বাইরের বিবেকেরই ছায়া। আমাকে তাড়িয়ে দিলেও ও যে তোমাকে দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। না, আমার বিবেক পোষা কুকুরের মতো সবসময় আমার বাধ্য থাকে। ওটা তোমার অহংকার। বাধ্য আমিও থাকিনি, আজ সেও তোমার অবাধ্য হচ্ছে। মিথ্যে কথা। তাহলে একটা ছোট লোকের মেয়ের অসম্মানে তুমি এত বিচলিত হচ্ছ কেন? কারণ কারণ মেয়েটা অসম্মানিত হয়েছে ছোট লোক বলে নয়, ও মেয়ে হয়ে জন্মেছে বলে। এই অপমান সমগ্র নারী জাতির অপমান। তাহলে নারী হিসেবে তুমি এর প্রতিবাদ করো। কেন কেন করবো? আমি কমলেশ্বর বোসের মেয়ে, ওদের সঙ্গে আমার কিসের সম্পর্ক? চিরন্তন নারীর সম্পর্ক। বাংলার যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে, মাতঙ্গিনী হাজরার সাহসে, ক্ষুদিরামের মায়ের ত্যাগে, বিদ্যাসাগরের মায়ের মমতা। তোমাদের এই ভারতীয় নারীদের সঙ্গে আমার কোনো মিল নেই। আমরা এই যুগের মেয়ে। আমরা ড্রিঙ্ক করি, পার্টিতে গিয়ে পরপুরুষের সঙ্গে নাচ করি। আমরা বব চুলের আড়ালে লুকিয়ে রাখি সিঁদুরের চিহ্ন। তবু ওই সিঁদুরের চিহ্নটাকে একেবারে তো বিসর্জন দিতে পারো না কেকা। তোমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে ঠকাচ্ছ, রং মেখে সংসেজে হাসছো, গাইছো, নাচছো, কিন্তু তোমাদের ভেতরটা হাহাকার করে কাঁদছে। হ্যাঁ কেকা, আমি তোমাদের সে কান্না শুনেছি। এখনো সময় আছে। ওই রঙিন কাচের স্বর্গ থেকে বাংলার নরম মাটিতে নেমে এসো। স্টপ বিবেক, স্টপ! না না না, আমি নামতে পারবো না। অভিজাতদের চোরা বাড়িতে আমার পাটকে আছে। ওই ফাঁদে পড়া মনটাকে তুমি কুচিয়ে ক্ষত বিক্ষত করে দিও না। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। আগে গেট আউট করছিস রে কেকা? বিবেককে? বিবেক সে কোথায়? হ্যাঁ, একটু আগে সেখানে এসেছিল। কি বলছিস? সে তো রং তুলি আর ঝোলা নিয়ে নদীর পাড়ে বসে ছবি আঁকছে। না 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 না, ও এসে আমাকে বড় যন্ত্রণা দেয় দাদা। কি আজে বাজে কথা বলছিস? না, আজে বাজে কথা বলছি না। আমার এই যন্ত্রণার জন্য দায়ী হচ্ছিস তোরা। তোদের জন্য আমি বোধহয় পাগল হয়ে যাব। এই নাও, আমি আবার কি করলাম? কি করেছিস সেটা তোর নিজের বিবেককে জিজ্ঞাসা কর। কি বলতে চাস তুই? আমি যা বলতে চাই তা যদি সত্যি সেটা বলতে পারতাম দাদা, তাহলে আমাদের এই দোতলা বাড়ি দাসের ঘরের মতো ধসে পড়ে যেত। আমাদের এই আভিজাত্যের অহংকারটা ভেঙে চুরমার হয়ে যেত। আর তোর এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটা নোংরা মুখ দেখে মানুষ ভয়ে শিউরে উঠত। তাই আমি বলতে পারছি না দাদা, আমি বলতে পারছি না। একাই সব কি বলে গেল? তবে কি ও সব কিছু জানতে পেরেছি? যদি জেনেই যায় তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে? আমাদের আর কোনো ভাবনা চিন্তা নেই লালটু। এবারে সব ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে যত পারো ঘুরে। এই যে গোজাদা, কাজ হয়ে গেছে? আরে হবে না মানে? এই গজা উকিল খাজা খায় না। শালা মায়ের পেট থেকে বাচ্চা খালাস করা ছাড়া সবার কাছ থেকে সব কাজ খালাস করে আনতে পারে। আর এই নাও তো হাসপাতালের সার্টিফিকেট, সামলে রেখো। তোমার কাজ করে দিলাম। এইবার আমার কাজটা কদ্দুর কি করলে বলো দেখি গজানন? নমিনেশন পেপারে জমা দিয়ে রসিদ এনেছি বাবু। এবারে বিধানসভার ভোটে আপনি এমএলএ হচ্ছেন। বাহ বাহ বাহ, ভালো লাগে, বড় ভালো লাগে। কিন্তু মানে ভোটে দাঁড়ালেই তো আর জেতা যায় না গো, তার জন্য তো অনেক কাঠখড় পোড়াতে হয়। কাঠখড়? কত পাকা ঘর পুড়িয়ে হাত পাকিয়েছি, আর কাঠখড় তো নসি বাবু। ছক্কু, রশিদ আর রতনকে আজই কাজে লাগিয়ে দিই বাবা। চুপ কর তো। ওদের দিয়ে দাঙ্গা করিয়ে অন্যকে ভোটে জেতানো যায়, কিন্তু নিজের বেলায় ওই সমস্ত করলে না একবারে নিজের পেস্টিতে গ্যামাক্সিন লেগে যায়। ওরে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায়, ও টাকা দিয়েই আমি ভোট কিনি। ঘরের টাকা বের করবে ভোটের জন্য? খেপা ছেলে, কথা শোনো। আরে বাবা, ঘরের টাকা কোথা রে বাবা?
রিলিফের টাকা, সরকারি টাকা। এখন এখন রিলিফের টাকা আসবে কোথা থেকে পাবো? এই খরা বন্যা হলেও না হয় কোথা ছিল। এই বর্ষাকালে আমি খরা কোথায় পাবো? আমার একটা বন্যা চাই। বন্যা তুমি কার কাছে চাইবে? কে দেবে তোমাকে? কেন তোর এই ছকু, ল্যাংড়া, পোংড়া, ফোংড়া, এই যে বললি না নামগুলো, ওরা ওরা দেবে। ওরা কি করে দেবে? এই দেখো, আরে বাবা, ওরাই তো দেবে। ওদেরকে কাজে লাগা। এই অঞ্চলে বাঁধে কোথায় কি ফাটল টাটল হয়েছে একটু খুঁজে দেখতে বল, তারপরে কোদাল চালিয়ে ফাটলগুলো একটু বড় করে দিতে হবে। ঠিক আছে? এই বোল্ডারগুলোকে একবারে জলে গড়িয়ে দে, খুঁটিগুলোকে উপড়ে ফেলে দে, তাহলেই দেখবি হুড়ুড় করে আসবে বন্যার জল। আর বন্যার জলের মতো সরকারের কাছ থেকে হুড়ুড় করে টাকা আসবে। কি বলছেন বাবু? এই এমএলএ এর হাত দিয়ে টাকা আসবে পঞ্চায়েতে, আর ওই টাকা খরচ হবে আপনার হাত দিয়ে। আর এই মাছের তেলে মাছ ভাজা। ঠিক ঠিক, হ্যাঁ, এরপরে আরো আছে, আরো আছে। মানে আমাদের দলের ছেলেরা বোমা মারবে, হ্যাঁ, আর বোমাটা ছুঁড়ে মারবে আমাদের বাড়িতে। আমাদের ছেলেরা আমাদের টাকাতেই আমাদের বাড়িতেই বোমা মারবে? আমাদের বাড়িতেই বোমাটা মারবে। শুধু ভালো করে প্রচারটা করে দিবি যে বোমাটা মেরেছে ওই এমএলএ দলের ছেলেরা। হ্যাঁ, আর এতেও যদি কাজ না হয় তাহলে আরেকটা কাজ আছে, বুঝলি? মানে ওই ছকু ছকু আছে তো, তাহলে বঙ্কাকে বলবি ছকুর পেটে একটু হালকা করে ছুরি চালিয়ে দিতে। বাবু বাবু, ও কি যদি বলছো বাবা? মারা যায়, হ্যাঁ, ছক্কু ছক্কু তো আমাদের নিজেদের লোক। এই দেখো, আরে বাবা, নিজেদের লোক বলি তো দলের নেতার জন্য এইটুকু কাজ করবে। আর তুমি কি বলছিলে মারা যায়? যদি মারা যায় আরো ভালো হবে, আরো ভালো হবে, ভোট আমার আরো বেড়ে যাবে। আমি ছকুর মৃতদেহ নিয়ে আমি মিছিল করে বেড়াবো। ভোটে আমাকে কোনো সবাই হারাতে পারবে না। বড় বাবু, আপনি আজকাল বলটো উল্টো পাল্টা কথা বলছেন। লজ্জা গেল তোমার? প্রধান বউ ছেলে বলে নিজেকে ধরে সরে গেল দিচ্ছ। ওদিকে তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, আর ডিএসপি নিজে আসছে তোমাকে অ্যারেস্ট করতে। আমার ছেলেকে অ্যারেস্ট করতে আসবে এত বড় সাহস? শুধু অ্যারেস্ট নয়, ও যে কাজ করেছে তার জন্য 7 বছর জেলের ঘানি টানতে হবে। কেউ ওকে ঠেকাতে পারবে না। এই কি করেছিস? কি করেছিস তুই? আরে বলার মন নেই, আপনি বরং আমার কাছ থেকে শুনুন। কাল রাতে মাস্টার মশাইয়ের পাগলি বোনটাকে ওই জঙ্গলে ধরে নিয়ে গিয়ে ও রেপ করেছে। হবে না, হবে না, আমার কিচ্ছু হবে না। আমি একটা বিরাট বড় প্রাসাদ তৈরি করব, আর ওরা ভেতর থেকে সেই প্রাসাদ থেকে নষ্ট করে দেবে। নিজের নিজের রক্ত থেকে জন্ম নেবে রক্তবীজ। এই রক্তবীজের হাত থেকে আমার রক্ষা নেই, রক্ষা নেই, রক্ষা নেই। এই, কেন করেছিস? হ্যাঁ, কেন করেছিস এই কাজ? কেন কেন আমার এমএলএ হওয়ার স্বপ্ন নষ্ট করে দিলি? বল, আজ আমি তোর গোলা টিপে ধরে তোর সব স্বপ্ন শেষ করে দেবো। ও ছেড়ে দিন, লালটুকে ওরা আর ফাঁসাতে পারবে না, তার ব্যবস্থা করা হয়ে গেছে। হাসপাতাল থেকে গোজাদাকে দিয়ে সার্টিফিকেট আনিয়েছি বাবা। কাল সকালে ওখানে ভর্তি ছিলাম, আজ সকালে ওখান থেকে ছাড়া পেয়েছি। এই যে বাবা, বাহ 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 বাহ। হ্যাঁ, এতদিনে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস, বুঝলি? বড় বাচ্চা বেঁচে গেলি রে বেটা, বড় বাচ্চা বেঁচে গেলি। যা, আপনার হাত থেকে বাঁচলেও আইনের হাত থেকে কেউ বাঁচবে না কমলেশ্বর বাবু। এই যে ম্যাডাম, আপনি এসেছেন ম্যাডাম, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি বলছি ম্যাডাম, সেই সেই জানোয়ারটার কোনো খোঁজ পেয়েছেন? আগে হ্যাঁ, হ্যাঁ, পেয়েছেন। কে কে বলুন তো ম্যাডাম? আপনার ছেলে লালটু। এই, কি করেছিস? কি করেছিস রে হতভাগে? এমনি করে আমার উঁচু মাথাটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিলি বোকা। সামনে বড়
বড়বাবু অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, না হলে কিন্তু আমি খুন করবো, আমি ওকে নিজের হাতে খুন করবো। বাবা কি বলছো তুমি? চুপ! হ্যাঁ, এই জন্যে বলছি, এই জন্যে তুমি কালকে, গতকাল তুমি হাসপাতালে ভর্তি হয়েছিলে পরশু রাত্রে অপকর্মটি করে। পরশু নয়, ঘটনাটা ঘটেছে কাল রাতে। আরে না রে বাবা, না, পরশু 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 না। হ্যাঁ, পরশু রাস্তা ওই কীর্তিটি করে ওই হতভাগা হাসপাতালে ভর্তি হয়েছিল, ও তো আজকে ফিরে এসেছে। হ্যাঁ, আপনি ভুল বলছেন। কল্যাণীর উপর অত্যাচার হয়েছে গতকাল সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায়? আগে হ্যাঁ। না মানে সত্যি করেই গতকাল? তাহলে ম্যাডাম একটা কথা বলে, আমার ছেলের কাছে করে তাই করেনি আমার ছেলে, তাই তো আমি ভাবছি আমার বোকা ছেলে না, এমনি একটু বদমাইশ কিন্তু ভালো ছেলে, ও তো এই কাজ করতেই পারে না। কারণ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ও যে হাসপাতালে ছিল তার প্রমাণ তো আমার কাছে আছে। কি প্রমাণ? কেন, এই যে হাসপাতালের সার্টিফিকেট দেখুন 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 দেখুন। মিথ্যে সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম, নাহলে ওটাকে জাল করার অপরাধে আপনাকে গ্রেফতার করতে হতো, কিন্তু এত ছোট ব্যাপারে তো আমি আপনাকে ধরতে চাই না। কিন্তু আমি যে অপরাধ করেছি তার প্রমাণ কোথায়? প্রমাণ এই ছোট্ট কাপড়ের টুকরোটা। অজ্ঞান অবস্থায় এটা কল্যাণীর হাতে ধরা ছিল। আপনি যেটা পরে আছেন এটা তারই ছেঁড়া পকেট। ওসি সাহেব, অ্যারেস্ট করুন ওকে। চলুন চলুন বলছি। ও আপনার জামাই নয় মিস্টার নাগ, আসামি। আর আসামিকে কেমন করে নিয়ে যেতে হয় সেটা নিশ্চয়ই আপনার ভালো করে জানা আছে। তোমার দড়ি পড়াও, পড়াও। এবার এই অবস্থা, ওকে সারা গ্রাম ঘুরিয়ে তারপর ভ্যানে তুলবেন, বুঝেছেন? আসুন। আসুন। এই মেয়েটা, ওই মেয়েটা কেন যে স্যার, ওই মেয়েটা আপনার পেছনে কেন যে সব সময় লেগে আছে আমি বুঝতে পারছি। আছে আছে আছে, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আচ্ছা আচ্ছা, গজানন তুমি ছায়ার মেয়ের কোনো খবর পেয়েছো? তার কি মেয়ে হয়েছিল না? জানি না গজানন, জানি না তো কেন যেন বারবার আমার মেয়ের কথাই মনে হয়। আচ্ছা গজানন, তুমি খবর নাও তো, এই নতুন ডিএসপি কোথা থেকে এসেছে, তার বাবা মায়ের পরিচয়টা কি বলো, সে কোথা থেকে এসেছে, সে কে? কিন্তু লালটুকে ছাড়াবার কি হবে বাবু? কেস প্রমাণ হয়ে গেলে 7 বছর জেলে খাটতে হবে। এই গজানন, আমি হচ্ছি কলির চাণক্য। আমার ছেলেকে জেলখানায় আটকে রাখবে তেমন জেলখানা এখন পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়নি। লালটু আজকেই ফিরে আসবে, তোমাদের মাস্টার নিজের হাতে আমার গলায় মালা পরাবে, আর সবাই আমার নামে জয়ধ্বনি দিয়ে বলবে, কলির চাণক্য, কলির চাণক্য, কলির চাণক্য। দিদিমণি যোগ যোগ দিও, ডিএসপি দিদিমণি যোগ যোগ দিও, ডিএসপি দিদিমণি যোগ যোগ দিও। দিদি যেন গরিবের ভগবান। এতদিন ধরে এত পুলিশের লোক দেখলাম, কিন্তু এমন মানুষ একটাও দেখলাম না। এবার ঠিক সিঁদুরে খুঁজে পাওয়া যায়। আমার মন বলতেছে ওই শালা বড় বাবু আর প্রধান মিলে দুজনে ষড়যন্ত্র করে অন্য কোনো থানায় আটকে রেখেছে। না না, প্রধান বাবু এর মধ্যে থাকতে পারে না, লোকটা বড় লোক বটে, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। ওরে শালা, হ্যাঁ, এই শালা প্রধান বাবুর চামচা হয়েছে। ভাগ, যা এখান থেকে ভাগ। শালা প্রধান বাবুর বাড়িতে গিয়ে মুড়ি মোয়া খেকে যা। মুখ সামলে কথা বলবে দুনু কাকা। সত্যি কথা বলবো, কি করবি রে? তোরা মানুষ, হ্যাঁ? তোরা তো কুকুরের অধম রে, যার পেছনে সারা জীবন ঘেউ 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 করলি, আজ মুখের সামনে এক টুকরো মাংস ফেলে দিয়েছে বলে আমনি পা চাটতে লেগে পড়ে। মহেশ, তোর বাপরে চুপ করতে বল, নইলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বাপ তো ঠিক কথাই বলতেছে। আচ্ছা, বাপ বেটা এক হয়েছো, আমি বলে রাখছি, তোমাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। খবরদার মকবুল, খবরদার, ওই অগ্লুক্ষণে কথা মুখে আনবি না। ওই কথা যদি তুই মুখে আনিস
তোর আমি আরে কি হয়েছে, কি হয়েছে? আরে এত চেঁচামেচি করছিস কেন? আর তোরা সবাই মিলে আমাদের বাড়িতে এসেছিস কেন সেই কথাটা বল। লালটুরি হাজত নিয়ে গেছে শুনে ছুটে এলাম। ওরা পরিষ্কার করে ফেলেছিল এই গায়ের মেয়েদের ইজ্জত নাই, এবার উচিত শিক্ষা হবে। উচিত শিক্ষা হবে? লালটুর উচিত শিক্ষা হলে আমার কল্যাণের হারিয়ে যাওয়া ইজ্জতটাকে ফিরে পাবো রে মায়ের। মেয়েদের মাথায় একবার কলঙ্কের দাগ লাগলে তাদের সহজে ওঠানো যায় না। কিসের কলঙ্ক? মেয়েদের ইজ্জতটা কি রজনী মেলার পাপড় ভাজা, যে জিনিস মনে ঠুকরে দিলি গুঁড়ো হয়ে যাবে? ঠিক বলেছিস রে, তুই ঠিক বলেছিস। আমরা শিক্ষিত মানুষেরা এই কথাটা এত সহজে বলতে পারতাম না রে। বলাটা বড় সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুবই কঠিন। তাই ওই মেয়েটার মন নিয়ে যদি তোর ভাবতে পারতিস তাহলে বুঝতে পারতিস ওই মেয়েটা কত বড় অপমান নিয়ে সারাটা জীবন ওকে কাটাতে হবে। বড় বউ, জীবনের নদীতে ঢেউ ওঠে পড়ে, কিন্তু স্রোত থেমে থাকে না। তাই তো আমরা সবাই মিলে এসে আপনার পাশে এসে দাঁড়িয়েছি, একসাথে গা ভাসিয়েছি। এই স্রোতকে আবার সাগরে ভাসিয়ে নিয়ে যেতে হবে জুলু কাকা। আমাদের সবার মিলিত শক্তি দিয়ে সব আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা, কল্যাণী আমাদের মা ভগবতী ঔরঙ্গে হাত দিয়েছে বলি ওই উসুল হয়েছি। আমরা সবাই আজ রুখে দাঁড়াবার সাহস পেয়েছি। আজ সেই ভগবতীর নামেই আমাদের শপথ নিতে হবে, লড়াইয়ের শপথ। আমাদের মুক্তি দিয়ে বলতে হবে এ লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমরা জিতবই জিতবো। বাহ 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 বাহ, আপনাদের সবাইকে একসঙ্গে মিলিত হতে দেখে বড় ভালো লাগলো। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? আমি দলবস্ত্র হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমাকে কি বাচ্চাদের হাতের খেলনা যে চাইলে হাতে তুলে দিতে হবে? বৌমা, আপনি আমার উপরে অনর্থক রাগ করবেন না মা। একটুখানি আপনি বিবেচনা করে দেখুন মা, যে বড় ঘটনাটা ঘটে গেল তার পিছনে আমার কি অঘাতটা আছে। না তবু তো আমি আমার ছেলেটাকে ক্ষমা করিনি গো মা। আমি নিজের হাতে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এখানে কি করতে এসেছেন? আমাদের সামনে দাঁড়াতে আপনার লজ্জা করছে না? বেরিয়ে যান বলছি এখান থেকে। বলুন মাস্টারমশাই, বলুন আরো বলুন। ওই রকম একটা বদমাইশ ছেলের বাবা হয়েছি আমি। আমার সত্য গালাগাল দিল, এই অপরাধ এই পাপ আমার ধুয়ে মুছে যাবে না মাস্টারমশাই। মাস্টারমশাই একটা কাজ করতে পারবেন? আমার মুখে একটু থুতু দিয়ে দিন। ভাই, আমাকে একটা থাপ্পড় মারতে পারবে? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও ভাই। চমৎকার অভিনয়। প্রধান বাবু, এবার ওইসব কায়দা ছেড়ে আসল কথাটা বলুন তো, আবার নতুন কোন চাল চালতে আপনি এখানে এসেছেন? হ্যাঁ চাল আপনারে আমরা না হাড়ে চিনি। এই হাত জোড় করার পেছনে যে আপনার কত বড় চাল আছে সেটা আমরা ভালো করে জানি। কি হলো বলুন, কি চাই আপনাদের? লালটুর বিরুদ্ধে কেসটা তুলে নিতে হবে, ওকে লোকআপ থেকে ছাড়িয়ে আনতে হবে, এই তো? না মাস্টারমশাই না, আমার ওই শয়তান ছেলেটার জন্য মাস্টারমশাই আমি কারো কাছে যে হাত পাতবো না, আমি কারো কাছে যে হাত জোড় করবো না। আপনি একটা কথা অন্তত আমার বিশ্বাস করুন, আমি যদি আমার ছেলেটাকে হাজত থেকে ছাড়িয়ে আনতে চাইতাম তাহলে তো আমি মন্ত্রীদের কাছে যেতাম, না বড় বড় পুলিশ অফিসারদের কাছে যেতাম। আমি তো আপনাদের কাছে আসতাম না। তাহলে কেন এসেছে? প্রায়শ্চিত্ত করতে এসেছি মা, মা। আমি আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে একটা কথাই বলতে এসেছি। আমি বলছি যে ভুল তো মানুষই করে, আবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার সুযোগ তো মানুষকে দেওয়া উচিত। কি প্রায়শ্চিত্ত করবেন আপনি? পারবেন আমার বোনের হারানো সম্মানটা ফিরিয়ে দিতে? পারবেন তার জীবন থেকে তার কলঙ্কটা মুছে দিতে? পারবেন সেই অন্ধকার রাতটা তার জীবন থেকে চিরদিনের মতো মুছে দিতে? বলুন আপনি পারবেন? পারবো ভাই। বলে কি রে? সেই জন্যই তো আমি এসেছি আপনাদের কাছে, ভিক্ষার ঝুলি পেতে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছ থেকে আমার কল্যাণী মাকে ভিক্ষা চাইছি। প্রধান বাবু,
আপনি কি বলছেন প্রধান বাবু? হ্যাঁ মা, মা গো, আমিও তো একটা মেয়ের বাবা। কল্যাণীর যে দুঃখ যন্ত্রণা আমার থেকে কে ভালো বুঝবে বলো তো মা? আর সেই জন্যই তো আমি আপনাদের কাছ থেকে কল্যাণীকে ভিক্ষা চাইতে এসেছি। আমি কল্যাণীকে পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে যাব। কল্যাণী মা হবে আমার ঘরের লক্ষ্মী। না, কিছুতেই না। আপনাদের মতো ঘরে আমরা আমাদের বোনের বিয়ে কিছুতেই দেব না। 100 বার মাস্টারমশাই, 100 বার মাস্টারমশাই, স্বাভাবিক অবস্থায় এই কথাটা আপনি 100 বার বলতে পারতেন, কিন্তু এখনকার অবস্থাটা আপনি একটু চিন্তা করে দেখুন। এত বড় একটা কেলেঙ্কারি ঘটার পর কে কল্যাণীকে বিয়ে করবে? এই যে না, তোরা তো সবাই রয়েছিস, তোরা বল না, তোরা পারবি মাস্টারমশাইয়ের বোনের জন্য একটা ভালো জামাই দেখে দিতে? পারবি? বল না, পারবি? বল। ওরে চুপ করে থাকিস না, বল। আপনার এই প্রশ্নের উত্তর ওরা কেউ দিতে পারবে না। আমি জানি আমার কল্যাণীর আর কোনোদিন বিয়ে হবে না। বৌমা, সেই জন্যই তো আমি তোমাকে বলছি মা গো, তোমরা হচ্ছ মায়ের জাত। মা গো, আমি জানি সংসার বিষয়ে তোমাদের যে অভিজ্ঞতা পুরুষদের থেকে অনেক বেশি। সব কিছু গোপন করে যদি বাইরের কোনো জায়গাতেও কল্যাণীর বিয়ে দাও, তাহলেও কিন্তু এই পাপের ইতিহাস বেশি দিন চাপা থাকবে না। সময়ের চামড়া ভেদ করে বিষাক্ত খায়ের মতো একদিন ঠিক ফুটে বেরোবে। আর তখন আমার কল্যাণীর মাকে যে যন্ত্রণা, যে কষ্ট সহ্য করতে হবে, তার জন্য কিন্তু আপনারাই দায়ী থাকেন। তবে আমার ছেলে লালটুর সঙ্গে যদি বিয়ে হয়, আমার মায়ের সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে যাবে, একবারে খাঁটি সোনা হবে। মাস্টার আমাকে ফিরিয়ে দেবেন না, মাস্টার আমাকে ফিরিয়ে দেবেন না, প্রধান বাবু, আপনি আজ যে কথা বললেন জানি না সত্যি অথবা মিথ্যে, তবু মনে হচ্ছে আমি কল্যাণীর মুখে আপনার প্রস্তাবে রাজি। না দাদা, এ বিয়েতে কিন্তু আমার আপত্তি আছে। আমি কিছুতেই এদের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। আমরা তোমাদের চেয়ে বয়সে অনেক বড়, তাই বলছি কল্যাণীর ভালোবাসা বোঝার বয়স আমাদের অনেক বেশি হয়েছে। না বৌদি, না, তোমরা আমার কথাটা শোনো। দাদা গো, তোমরা আমার কথা একটু বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই প্রধান বাবুর এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। একবার যদি আমরা সেই ফাঁদে পা দিয়ে ফেলি না, তাহলে সারা জীবন কিন্তু সে ভুল শোধরানো যাবে না। দাদা, আমরা শোনো, আমার কথাটা তোমরা শোনো, প্লিজ শোনো। তাহলে কি আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে বৌমা? না প্রধান বাবু, দাদা বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, প্রধান বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আমার বুকে সবাই না, যে অভিনয় আজ দেখলাম সেটাকে যদি কোনোদিন সত্যি হতে দেখি, তাহলে আমি নিজে আপনার বাড়ি গিয়ে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসবো। আর যদি মিথ্যা হয়, তাহলে চরম আঘাত হয়ে পড়বো আপনার বুকে, চরম আঘাত। খুব ভালো, বড় ভালো লাগে জানেন মাস্টারমশাই। আজকালকার ছেলেদের এই মেজাজটা না আমার খুব। সোমবারই ওই লালটুর সঙ্গে আমার কল্যাণী মায়ের বিয়ের ব্যবস্থা করে ফেলি নাকি? আচ্ছা মাস্টারমশাই, আপনি কেন এত ভাবছেন বলুন তো? আমি তো আমার মাকে আমার ঘরেতে নিয়ে যাবো গো। না বলছি ওই শাঁখা সিঁদুর এই দুটি দেবেন, বাদ বাকি সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে আমার। প্রধান বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, প্রধান বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। চমৎকার কমলেশ্বর বাবু, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অভিশাপটাকে করে জয়ধ্বনিতে বদলে দিলেন। এখন আর পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই ম্যাডাম। আমরা এখন সমস্ত কিছু বলে, মাস্টারমশাই, আমরা এখন
বন্ধু হয়েছি বন্ধু। হ্যাঁ ও হ্যাঁ, একটা কথা বলি, এই সামনের সোমবার আমার ছেলে লালটুর সঙ্গে মাস্টারমশাইয়ের বোন কল্যাণীর শুভ বিবাহ। এই মঙ্গলবার দিনটা বউ ভাত মানে গ্রামের লোকজন খাবে, আর বুধবার মানে প্রীতিভোজ। সেদিন কিন্তু আমি নিজে যাব, হ্যাঁ, থানায় নিমন্ত্রণ পত্রটা দিতে। হোয়াট মাস্টার মশাই, যা শুনছি তা কি সত্যি? হ্যাঁ বোন, লালটুর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে সব দিক বিচার করে আজকের এই সমস্যার সমাধান আর কিছু ভালো হতে পারে না বোন। মানে আপনারা এখন অনেক কাজ, মানে ওই লালটুকে নিয়ে আসতে হবে তো নাকি, তারপরে আমার বাড়িতে যাবেন, মানে লালটুকে আশীর্বাদ করবেন, তারপরে মিষ্টি মুখ। হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ করতে হবে কিন্তু আজকে। এই মকবুল বাবা, এদেরকে নিয়ে আয়, এরা একটু রাগদাগ করে আছে কিন্তু বুঝিয়ে বলবি। হ্যাঁ, মিষ্টিটা খেয়ে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, প্রধান বাবু যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, প্রধান বাবু যুগ 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 জিও, যুগ যুগ। হেরে গেলাম, বুদ্ধির খেলায় আজ আমি হেরে গেলাম। তবু আপনারা বাঁচবেন না কমলেশ্বর বাবু, কারণ শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই তারা যেদিন আপনাদের স্বরূপ চিনতে পারবে, সেদিন ওই গণ আদালতের বিচারই হবে আপনাদের শেষ বিচার। শেষ বিচারের আশায় আর কতদিন অপেক্ষা করতে হবে? ইতিহাসের চাণক্য তার কূটনৈতিক বুদ্ধির জেরে সমাজের মঙ্গল করেছিলেন। আজকের রাজনীতিবিদদের কূটনীতি শুধু সমাজের ধ্বংসই রেখে আছে। মুখে ভক্তি গীতি নিয়ে দুর্নীতি হলো ওদের আসল নীতি। নইলে এইমাত্র যে দৃশ্যের অভিনয় আপনারা দেখলেন, তাতে এই নতুন কলির চাণক্যের সততার কি কোনো প্রমাণ হয়? অথচ সামান্য কটা কথার জেরেই কত সহজেই তিনি লালটুকে খালাস করে নিয়ে চলে গেলেন। কল্যাণীকে পুত্রবধূ করে গ্রামের মানুষের কাছে তিনি মহাপুরুষ হয়ে উঠবেন। তাই সারা গ্রামের শুভেচ্ছা মাথায় নিয়ে কল্যাণী এলো শ্বশুর বাড়িতে। আর আজ তার ফুলসজ্জা, চোখে তার লজ্জার কাজল, মনে মনে ভবিষ্যতের রঙিন স্বপ্ন। গুরুজনদের প্রণাম করে এইমাত্র কল্যাণী এসেছে তার স্বামীর সামনে। আসুন আজ আমরা সকলে মিলে ওই অসহায় মেয়েটাকে দূর থেকে আশীর্বাদ করি, যেন ওর পুরনো দিনের কোনো কালো ছায়া নতুন দিনের আলোকে ঢেকে দিতে না পারে। তাকাও আমার দিকে। এখনো তুমি আমার উপরে রাগ করে থাকবে? জানো কল্যাণী, ফুলসজ্জার রাতে স্বামী তার স্ত্রীকে একটা গোপন উপহার দেয়। আমি তোমার জন্য সেই বিশেষ গোপন উপহারটা নিয়ে এসেছি। এই গোপন উপহারটা নেওয়ার জন্য তোমাকে যে ঘোমটাটা সরাতেই হবে। বাহ, অপূর্ব! আমার উপহার নেওয়ার উপযুক্ত সুন্দর একটা মুখ। এবার মুখটা তোলো কল্যাণী। এই নাও তোমার। তুমি আমাকে চড় মারলে কেন গো? মারবো না তো কি আদর করবো? বড্ড বার বেড়েছিল না? ভেবেছিলে আমাকে দিয়ে জেলের ঘানি ঘোরাবে? তুমি তুমি এসব কি বলছো? আমি আমি তো কিছু বুঝতে পারছি না গো। বুঝতে পারছো না? ন্যাকা! না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। আমি জানতাম যে আমার মতো একটা মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করবে না। কিন্তু যখন শুনলাম যে তুমি আমাকে বিয়ে করছো, তখন আমি অবাক হয়ে গেছিলাম। কারণ রূপে গুণে আমি কোনো দিক দিয়ে তোমাদের উপযুক্ত নই। তবু তোমরা যখন আমাকে দয়া করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছো, বিশ্বাস করো এমন সৌভাগ্যের কথা আমি কোনোদিন স্বপ্ন সৌভাগ্য! এই সৌভাগ্য তোমার জন্য তোলা আছে, স্বয়ং ভগবান তা বুঝতে পারবে না। তোমাকে আমি তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমার অপমানের প্রতিশোধ নেব। আমি তো কোনোদিন তোমাদের কাউকে অপমান করিনি। অপমান করনি? তোমার জন্য আমাকে কোমরে দড়ি পড়ে এই গোটা গ্রাম ঘুরতে হয়েছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি এসবের কোনো কথা জানতাম না। এইবার জানবে। চক্ষু, এই চক্ষু! চক্ষু তোমার ঘরের দরজায় পাহারায় আছে গুরু।
বলো কি চাও? মাল এনেছিস মাল? আনবো না? আজ তোমাদের বিয়েতেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি। কেন? তোমার কোথায়? আমি মানুষের ঘরে আগুন দিয়েছি, কত মানুষের মাথা ফাটিয়েছি, কিন্তু সেসব হলো একটা মরদের কাজ। আজ সেদিনের সেই ব্যাপারটাই আমার নিজের কাছে নিজের মাথাটা নিচু হয়ে গিয়েছিল গুরু। আজ বৌদিকে বিয়ে করে সত্যিকারের তুমি একটা মরদের কাজ করেছো। আরে জ্ঞান দিস না চক্ষু, জ্ঞান দিস না, মাল দে মাল। আর এর জন্য আজকের দিনে আমার ভালো বকশিস চাই কিন্তু। আরে তুই আমাকে মাল দিয়েছিস, আরে তার বদলে আমি তোকে এই মালটাকে বকশিস দিলাম। এ কি বলছো? আরে তোকে প্রসাদ দেবে বলে ফেললাম না? যা, নিয়ে যা। আজ রাতের মতো এই মালটাকে তোর ভালো। এসব কি বলছো? বৌদির সামনে? আমার সামনে আমার স্বামী যদি ও কথা বলতে লজ্জা না পায়, তাহলে তুমি তুমি কেন লজ্জা পাচ্ছ? চক্ষু, বৌদি তুমিও এ কথা বলতে পারলে? কেন পারবো না? কেন পারবো না? মেয়েদের জীবনের মালিক তো তার স্বামী। তিনি যদি তার সম্পত্তি বিলিয়ে দিতে চায়, তাহলে তাহলে কি আমাকে তো তা মেনে নিতে? নিয়ে যা চক্ষু, নিয়ে যা। নিয়ে আমি যেতে পারি গুরু, কারণ আমি জানি ও এখানে যা পাবে না আমার ঘরে গেলে তা খুব সহজেই পেয়ে যাবে। তাই নাকি? কি পাবে? ছেলের মা হতে পারবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি হবে এই পুরো ছেলেটার মা। আর মায়ের জাতির সম্মান কি করে রাখতে হয় তোমার এই পুরো ছেলেটা তা ভালো করেই জানে গো মা, ভালো করেই জানে। মরদের বাচ্চা করো, সে দরকার হলেই দু চারটে লাশ ফেলে দিতে পারবে, কিন্তু কোনোদিন চোরের মতো পরের ঘরের শীত কাটতেছে পারবে না, কোনোদিন না। হারামজাদি, এই ঘরেতে ঢুকে ওই চাকর বসে ঢুকে বস। কি হলো? কি হলো? তুমি থামলে কেন? মারো মারো, আরো বেশি বেশি করে তুমি আমাকে মারো। তোমার মনের সমস্ত জ্বালা মিটিয়ে দিয়ে তুমি এবার শান্ত হও। এ জ্বালা আমার কোনোদিন মিটবে না। সারা জীবন ধরে তোমাকে আমি চোখের জল ফেলাবো। পারবে না, পারবে না, তুমি কোনো দিনই তা পারবে না। আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। কাঁদবে না? আমি কাঁদবো না। বৌদি বলে যে যে মেয়েরা কাঁদে তার স্বামীর সংসারের অমঙ্গল হয়। আমি জেনে শুনে কোনোদিন তোমাদের সংসারে কোনো অমঙ্গল ডেকে আনবো না। আমি তাই কাঁদবো না, আমি কখনো কাঁদবো না, কখনো না। পারবে না গো, পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। আমার চোখ থেকে এক ফোঁটা জল ঝরতে তুমি পারবে না। কারণ আমার সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণাকে আমি শুধু হাসি দিয়ে ফুটিয়ে তুলবো। হ্যাঁ গো, আমি তোমাদের সংসারে শুধু শুধু রাশি রাশি হয়ে ঝরে পড়বো। আমি শুধু হাসবো। আমি হাস দেখি। আমার ছেলে হয়ে তুই মেয়ের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওকে মেরে আমি আমার হাতে সুখ মিটিয়ে নেব বাবা। চুপ কর। ওরে এটা তুই কি করছিস রে? এটা তুই কি করছিস? ওরে ওরে, মেয়ের গায়ে হাত তুলে রাবণ রাজা সব অংশে নিধন হয়েছিল। দ্রৌপদীর অপমান করে কুরু বংশটা ধ্বংস হয়ে গিয়েছিল। তুই তুই কি তুই কি আমার বংশটাকে ধ্বংস করতে চাস? বাবা শোন, কোনোদিন কখনো মেয়ের গায়ে হাত তুলিস না বাবা। ওরে ওরা যে মা লক্ষ্মী রে, ওরা একান্তই যদি মারতে হয় হাত দিয়ে কেন মারবি বাবা? চাবুকটা দিয়ে মার। এইবার দেখি তোর চোখের জল বার করতে পারি কিনা। বাবা বাবা, আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি বাবা, আপনি আমাকে যত খুশি মারুন, যত খুশি শাস্তি দিন বাবা। শুধু একটু দয়া করে বলুন বাবা, আমি কি অপরাধ করেছি? আমি তো আপনাদের বাড়ির বউ বাবা। ও
এ বাড়ি বউ না, বউ নয়। অত্যাচার করব, তার জন্য একটা খেলনার দরকার হয়েছিল তো। না না, এমনিতে তোমার উপরে আমার কোনো রাগ ছিল না বৌমা। বিশ্বাস করো, তোমার ওই দুটো শয়তান দাদা আছে না, ওই দুটোকে হাতে আনবার জন্যই আমার এই খেলা। এবার লালটু ওই চাবুকটা দিয়ে তোমাকে একটা চিঠি লিখবে। চাবুকের এক একটা দাগ হবে চিঠির এক একটা লাইন। হ্যাঁ, লালটু বাবা চিঠিটা লিখতে শুরু কর। প্রথমে লেখ শ্রী চরণে সুদাদা। লিখেছিস বাবা? আচ্ছা, এর পরের লাইন তো লেখ আমি খুব ভালো আছি। লেখ, লেখ, লেখ। ও ভালো আছে তো? ভালো হ্যাঁ, করছে মানে ভালো আছে। এর পরের লাইনটা লেখ যে আমার স্বামী মানে তুই আর কি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। এরপর লেখ আমার শ্বশুর মহাশয় আমাকে মেয়ের মতো ভালোবাসে। কি করছিস তুই? কৈশোরে রাতে নিজের বইয়ের গায়ে হাত তুলছিস? বেশ করছি, আমার বউকে আমি যা খুশি করব তাতে কেউ কিচ্ছু বলতে পারবে না। তাহলে আমি যদি আমার বউকে মারি, আশা করি তোমরাও কেউ কিছু বলতে পারবে না। আর একটা কথা বললে চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। চাবুকটা কিন্তু আমার হাতে আছে দাদা, সেটা আমি এই হাতে তুলে দিলাম। কেকা, যে স্বামীত্বের অধিকারে তুই বৌদির গায়ে হাত তুলেছিস, সেই স্বামীত্বের অধিকারে আজ বিবেক আমাকে চাবুক মারবে। মারো, চাবুক মারো, দেখি কে বাধে দিতে পারে। মারো চাবুক। না 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 ঠাকুরজি, না না, আমার জন্য তোমরা তোমাদের সংসারে কোনো অশান্তি লাগিও না। তুমি বিশ্বাস করো ঠাকুরজি, আমার না আমার একটুকু লাগে দেখো ঠাকুরজি। হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি, আমার লাগে নেই। গরিবের মেয়েদের এত সহজে ব্যথা লাগে না ভাই। তোমরা এক্ষুনি তোমরা এখান থেকে চলে যাও ঠাকুরজি। না, আমি কিছুতেই যাব না। কেন যাব? এই অপমান সমগ্র নারী জাতির অপমান। বাবা, দাদা, আমি এই মুহূর্তে বলছি, তোমরা এই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে যাও, তা নাহলে বৌদিকে নিয়ে আমি এক্ষুনি থানায় যাব। এত সহজ তুই আমার মেয়ে হয়ে? না না বাবা, না, আজ আর আমি তোমার মেয়ে নই। এখন থেকে আমি এই লোকটার স্ত্রী। এতদিনে আমার সত্যিকারের গদ্যান্তর হয়েছে বাবা। আর এই দুঃখিনী মেয়েটার আমি বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের দাম তোকে অনেক অনেক বেশি দিতে হবে রে মা। কারণ তুই বোধহয় তোর বাবা কমলেশ্বর ঘোষ তাকে ভুলে গেছিস, তার চরিত্রটাকেও ভুলে গেছিস। একটা কথা মনে রাখবি, আমার চলার পথে যদি কেউ বাধা হয় তাকে আমি ছেড়ে দিই না, নিজের মেয়ে হলেও না। বিবেকের ব্যবস্থা করবো আমি। এটার কানে মন্ত্র দেওয়ার জন্য ওর মুখের ছবিটা আমি পাল্টে দেব। যে ছবি দেখে নরক থেকে ওর 14 পুরুষ চমকে উঠবে, চমকে। তোমরা একই করলে বিবেক। একই করেছি। চলো আজ রাত্রেই আমি তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিই। না না বিবেক, না, আমি এই বাড়িতে থাকবো। শ্বশুর বাড়ি যে মেয়েদের কাছে স্বর্গ, তাই এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাবো না বিবেক, আমি কোথাও যাবো না। এত অত্যাচার সহ্য করো, তুমি এখানে পড়ে থাকবে
হবে বৌদি? থাকতেই হবে ঠাকুরজি। আমি যে মেয়ে, আর এই মেয়েরা যে এই সংসারে ধ্বংসের আগুন জ্বালতে আসেনি, এসেছে মঙ্গলের প্রদীপ জ্বালতে। প্রদীপ হয়ে চলতে চলতে তুমি যে নিজেই একদিন পুড়ে ছাই হয়ে যাবে বৌদি। এ যুগের কোন নটরাজ তোমার সেই ছাই ভস্য মেখে প্রলয়ের নাচ নাচবে না। এ দেশের ঘরে ঘরে এমনি করেই সতীদাহ প্রথা চলতে থাকবে। এই হলো বাংলার মমতাময়ী নারীর ছবি। শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও সংসারের মঙ্গল কামনা করে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় জ্বালাবে মঙ্গল দ্বীপ। আর স্বামীর মঙ্গলের জন্য এই স্ত্রী হয়ে একে অপরের কপালে পরিয়ে দেয় মঙ্গলীয় সিঁদুর। এটা কি কেমন দেখাচ্ছিল গো? আমাদের কল্যাণীর মতো দেখাচ্ছিল গো। জানো জানো বড় বউ, কল্যাণীকে এত গয়না পরিয়েছে, আমি বাপের জন্য এত গয়না দেখিনি বাবা। নিজের চোখে সুখে চেহারাটা না দেখলে আমার যে মনে শান্তি আসছে না গো। জানো কেন এত দেরি করছে বলে তো ওরা বুঝতেই তো পারছি না। ও কি ঠাকুরপো, কি হলো? কি হলো? কল্যাণী কোথায় গেল? তাকে তুমি কোথায় রেখে এলে? কোথাও রেখে আসিনি বৌদি। কল্যাণী কোনোদিন আর এ বাড়িতে আসতে পারবে না। না। বৌদি, আমি এসেছি, আমি এসে গেছি। কল্যাণী, কল্যাণী কি এসে গেছিস? আরে এইবার তোর ঠাকুরকে বললো তোকে নাকি ওরা কোনোদিন এই বাড়িতে আসতে দেবে না। আরে বাবা, শালার সঙ্গে ঠাট্টা করেছে, বোন ঠাট্টা করেছে। আর ছোটটা এমন না, কিছু না বুঝে শুনে রাগ করে এখানে চলে। কি বলছিস তুই? দাঁড়া, তুই এত দেরি করলি কেন? এই দাঁড়া, দাঁড়া তুই একবার থেকে আমি ভালো করে দেখি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। আরে আরে কল্যাণী, ও বাড়িতে তোর ভালো লাগে? ও ভালোবাসে? আরে মিথ্যে মিথ্যে আমার ভালো থাকা যায় না কেন? দেখো না, প্রথম দিন থেকে না শ্বশুর বাড়ির আদরে আদরে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। শোনো ঠাকুরপো, শোনো, তুমি না কি করলে? একটু একটু আগে কি কথা বললে? কল্যাণী ওখানে কত সুখ আছে শুনলে তো? এখন বলি, হ্যাঁ দেখো না, দেখো আমি কত দামি শাড়ি পরেছি, একটা গয়নায় গা ঢেকেছি। তোমাদের কল্যাণী আজ সৌভাগ্যের স্রোতে ভেসে গেছে গো বৌদি, সৌভাগ্যের স্রোতে ভেসে গেছে। আরে কল্যাণী, তুই অমন করে কথা বলছিস কেন রে বোন? আরে বাবা, বাপের বাড়িতে অভাবে কষ্টে মানুষ হয়েছে তো, তাই ওই বাড়ির সুখের হাওয়ায় আমার মাথাটা না পড়ে গেছে। ও বৌদি, বৌদি চলো না বৌদি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে, তাড়াতাড়ি চলো তো, চলো। যাও যাও বড় বউ যাও। এই কি তোর পিঠে কিসের দাগ? আমার পিঠে কই কিছু না তো, কিছু না। কল্যাণী, কল্যাণী যাবি না, দাঁড়া। চাবুকের দাগ। হ্যাঁ, চাবুকের দাগ। ওই জানোয়ারগুলো নিশ্চয়ই কল্যাণীকে চাবুক মেরেছে। শোনো, আমার শ্বশুর বাড়ির সম্বন্ধে তুই কিন্তু ভদ্রভাবে কথা বলবি। চুপ কর তুই, একটা কথা বলবি না। এই হতভাগী, বল বল, কে তোর এই অবস্থা করেছে? কে তোকে চাবুক মেরেছে? ওই হারামজাদা লালটু। ছোটা, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, ছোটা, আমার সামনে আমার স্বামীকে কি অসম্মান করে কথা বলবি না। কেন বলবে না? সে তো কেমন ভাবে মারতে পারে। মারো, কাটো, যা খুশি তাই করো। কল্যাণী, ওরে শোন, এ কি হলো বড় বউ? এমনি করে কি সারাটা জীবন কল্যাণীকে কাঁদতে হবে? হবে 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 কাঁদ। হবে, কারণ এই কান্নার জন্য দায়ী শুধু তোমরা। আমরা দায়ী? তোমরাই ওকে জ্বলন্ত আগুনের মধ্যে হাত পা বেঁধে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাই এই কান্নার জন্য দায়ী তোমরা তোমরা তোমরা। না, দায়ী আমার ছেলে লালটু। লালটু? হ্যাঁ লালটু। আমি বুঝতে পারিনি, জানেন, আমি একটু বুঝতে পারিনি যে আমার হারামজাদা ছেলেটা বিয়ের পরেও এতটুকু বদলাবে না। আমি এটা গুণা করেও টের পাইনি, আর সেই জন্যই তো আমি আপনাদের কাছে ছুটে এসেছি প্রতিকারের আশায়। আমরা
আমরা কেমন করে এর প্রতিকার করব? না না, আপনারাই তো প্রতিকারটা করতে পারবেন, কারণ লালটু কেন যে আমার এই কল্যাণীর উপরে অত্যাচারটা করছে আমি কিন্তু সেটা খুব ভালো করেই জানি। আমি জানি মানে ব্যাপারটা কি জানো বাবা, মানে ওই আমার ছেলেটা তো সমস্যা অনেক আছে, তবে বেটার আমার গুণটাও একটা আছে, বেটা আমাকে বড় ভালোবাসে, বেটা আমাকে বড় শ্রদ্ধা করে। তো এখন এই লালটুর একটু শখ হয়েছে আমাকে ভোটে জিতিয়ে এমএলএ করবে, এবারে তাইও জেদ ধরেছে এই যে মাস্টারমশাই, মানে মাস্টারমশাই যদি কটা দিন আমার সঙ্গে থেকে আমার হয়ে একটু প্রচারটা করে না। কি বলছেন আপনি? দাদা আপনার হয়ে ভোটে প্রচার করবে? না না, এটা কিন্তু আমার ইচ্ছে নয়, এটা তো লালটুর ইচ্ছে। হ্যাঁ, আর সেই জন্যই তো আমার বৌমাটার উপরে কি অত্যাচারটা করছে, যাতে করে মাস্টারমশাই আমার হয়ে একটু ভোটে প্রচারটা করেন আর কি। এমন প্রস্তাব নিয়ে এখানে আসতে আপনার লজ্জা করলো না? করে বৌমা, করে মা, করে ভীষণ লজ্জা করে বা ভীষণ লজ্জা করে, কিন্তু কি করবো বলো তো মা, মানে ওই লালটুর অত্যাচার থেকে কল্যাণীকে বাঁচাবার এছাড়াও তো আর অন্য কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। তাই বলছিলাম মাথামশাই, মানে এই কটা দিন যদি কটা দিন একটু মিথ্যে করেও মানে ওই পাঁচজনের কাছে আমার নামে দু চারটে ভালো ভালো কথা বলেন, একবারটি ভেবে দেখুন না মাস্টারমশাই, মানে ওই যে ধর্মপুত্র যুধিষ্ঠির না, কেউ তো যুদ্ধে যেবার জন্যে মিথ্যে কথাটা বলতে হয়েছিল নাকি? অসম্ভব, আপনি আজ আমার বাড়ির আত্মীয়, তাই তাই হয়তো আপনাকে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে সমর্থন করতে পারবো না কমলেশবাবু। নিজের বোনের কথা চিন্তা করেও না না, আমার বোন আর কোনো দিন আপনার বাড়িতে ফেরত যাবে না। ভালো লাগে, আমার বড় ভালো লাগে, কিছু মনে করো না বাবা, তোমার মেজাজটা কিন্তু আমার লালটুর মতোই, তোমার বড় মাথা গরমে ছিলে, কেন এত মাথা গরম করো বাবা? হ্যাঁ, ঠান্ডা মাথায় একটা যদি ব্যাপারটা হয়ে যায় এত মাথা গরম করবার কি আছে? তবে এই যে ব্যাপারটা কি জানেন, আমার বৌমা মানে আপনার বোন আর কি, বড় ভালো মেয়ে, জানেন মাস্টারমশাই, বড় ভালো মেয়ে। হ্যাঁ, সে নিশ্চয়ই মানে তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে থাকতে চাইবে না, আর তারপরেও যদি আপনারা তাকে জোর করে আটকে রাখবার চেষ্টা করেন তাতে কি হয়েছে? না না, দেশে তো আইন আদালতটা আছে নাকি, আমার ঘরের বৌমাকে তো আর আপনারা জোর করে আটকে রাখতে পারেন না। প্রধান বাবু, আমি আপনার মেয়ের মতো আপনার কাছে আমি হাত জোর করে বলছি, ওই অসহায় মেয়েটাকে আপনি রাজনীতির বলে করবেন না। বৌমা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু মা কল্যাণীকে বাঁচাতে চাই, সেও তো আমার মেয়েরই মতো, আমি নিচে তাকে কি অত্যাচারটা না করছে, চাবুকের পচা। ব্যাপারটা কি জানো মা, এই ভারতবর্ষে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে গৃহবধূর গায়ে হয় কেরোসিন তেল ঢেলে সুরুক, অথবা গলায় ফাঁস লাগিয়ে পুটুক মেরে ফেলছে। সংখ্যাটা তো আমাদের বাড়তে দেওয়াটা উচিত নয়। হ্যাঁ, তাই বলছিলাম মাস্টারমশাই, হ্যাঁ, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমার প্রথম নির্বাচনী জনসভায় আপনি যদি সভাপতি হিসাবে উপস্থিত থাকেন ভালো লাগবে, আমার বড় ভালো লাগবে মাস্টারমশাই, বড় ভালো লাগবে। বড় বউ, এ কি হলো বলো তো, হে আমরা কোন জালে জড়িয়ে গেলাম, কেমন করে এই মরণ ফাঁদ থেকে আমরা উদ্ধার হব, কেমন করে কমলের বসে হয়ে আমি বক্তব্য রাখবো, তোমরা বলো। রাখবে না, তুমি বক্তব্য রাখবে না দাদা, মাত্র একটা বোনের জন্য তুমি হাজার হাজার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তাহলে যে কল্যাণীকে রাত তিলে তিলে যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে। তবু তো শয়তানটা না গো না,
তাই বা আমি তোমাকে কেমন করে বলি বলো? একদিকে তোমার আদর্শ, একদিকে তোমার শিক্ষা, অন্যদিকে সংগ্রাম, আর একদিকে তোমার বোনের সংসার, অন্যদিকে তোমার বোনের জীবন মরণ। হে ভগবান, তুমি বলে দাও এখন আমরা কি করব? আমরা কোন দিকে যাব? আমরা কোন দিকে যাব? তুই কি বলিস রে ভাই? কি করব, কোন পথে আমি যাব? জানি না দাদা, পথের সন্ধান আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, মানুষ অনন্তকাল বাঁচে না। তাই তুমিও যেদিন থাকবে না, সেদিন তোমার পরিচয়টা যেন আমাদের কাছে লজ্জার না হয় দাদা, লজ্জার না হয়, বরং বড় গর্বের হয় দাদা, গর্বের হয়, গর্বের। উত্তর নয়, শালা এই মকবুলকে সবাই বেঈমান বলে। এখন মাস্টার দাদা সভাপতি হয়ে ওই প্রধানের মিটিং এ বক্তৃতা দিচ্ছে, সে বেলায় কোনো দোষ হয় না। এই মকবুল, আমাদের বাড়িতে এসে মাস্টার দাদার নামে আজে বাজে কথা বলবি না। বাজে কথা বলতেছি, বাজারে পোস্টার দিয়েছে প্রধান কমলেশ্বর বোসের মিটিং এ মাস্টার দাদা সভাপতি হয়ে বক্তৃতা দেবে। না না না, এ হতে পারে না। মাস্টার দাদা কখনো আমাদের সাথে বেইমানি করতে পারে না। তুই মিথ্যা কথা বলতেছিস, মিথ্যা কথা। মিঠা কথা লয় রে, মিঠা কথা লয়, সব সত্যি কথা। এই তুই আমাদের লোভে ওদের দিকে ফিরে গেছিস নাকি রে? মাস্টার দাদা যদি ওদের দিকে চলে যায়, তাহলে আমরা কোন দিকে যাই বল দেখি? আমার চোখের সামনে আজ যেন কেমন সব উল্টে যাচ্ছে রে। ঠিক বলেছিস, ঠিকই বলেছিস, উল্টে গেছে। হাওয়া এখন উল্টো দিকে ঘুরে গেছে। ওদের মাস্টার মশাই সবাইকে মিটিং এ হাজির থাকতে বলেছে। তোমার এখানে কি চাই? আরে 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 আরে, তোরা আমরা এখন এক দল দিই। আরে কমলেশ্বর বোসকে তোরা এতদিনও চিনলি না, কিন্তু মাস্টার মশাই ঠিক চিনেছে, তাই তো হাতে হাতে মিলিয়ে কাজে নেমেছে। মকবুল, কই রে মকবুল? এই যে আছি বাবু। নে নে নে, এ পোস্টারগুলো রাখ, তোদের গ্রামে সব জায়গায় লটকে দিবি, আর দুলুর বাড়িতেও দুখানা দিবি। শালা, আর স্বাধীনতা দিবসের দিন স্কুলের মাঠে বিরাট মিটিং হবে। তোদের মাস্টারদা কমলেশ্বর বাবুকে মালা দেবে, আবার বক্তৃতাও করবে। তোরা তোরা গ্রাম শুদ্ধ সবাই যাবি, প্রধান বাবুকে চেতানো চাই। ওই খাটের মোড়ার মুখে নুরো দিলে দেবো। ছি 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 ছি, ও কথা বলিস না রে, ও কথা বলিস না। তোদের মাস্টার মশাই শুনলে বড় দুঃখ পাবে। তোদের উপর তার কত আশা ভরসা। তা হ্যাঁ, চলি রে। সবাই মনে রাখিস, স্বাধীনতা দিবসের দিন সকালবেলা স্কুলের মাঠে মাস্টার মশাইয়ের কাছ থেকে সবাইকে নতুন পাঠ নিতে হবে, নতুন পাঠ। এইবার তাহলে আমার কথা বিশ্বাস হলো তো? ছি 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 ছি, যে মানুষটারে আমরা এতদিন দেবতার মতো পুজো করে এলাম, আর সেই মানুষটাই কিনা আমার বেঈমানির খাতায় আবার নাম লিখালো। আমার কথাটা শোনো, এই কথাটা সব ষড়যন্ত্র। দেবতার গায়ে তোমরা কালি দিও না। কে কার গায়ে কালি দেবে? কে কার গায়ে কালি দেবে? আজ আমাদের সবার চোখের সামনে অমাবস্যার কালো অন্ধকার। তুমি কি পাগলের মতো কথা বলছো গো দাদা বাবু? তবু তো মনের জ্বালাটা মিটছে না দুলু কাকা। ভেতরের আগুনটা দাও দাও করে জ্বলে উঠে আমার আদর্শের অহংকারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। ছাই। তবে কি মাস্টারদা সত্যি প্রধানে বাবুর সাথে হাত মিলিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাদের আদর্শ, তোমাদের শিক্ষাগুরু, তোমাদের দ্রোণাচার্য আজ দুর্যোধনের প্রধান সেনাপতি। এবার তাহলে প্রধান বাবুকে কেউ হারাতে পারবে না। দুলু কাকা, চলো চলো, পোস্টার গুলো সব লাগিয়ে দি। লাঠি মারি রে, লাঠি মারি। তোদের ওই পোস্টারের মুখে আমি
লাথি মারি। যে শালা আমার বেটার সর্বনাশ করেছে আর তারে যে মালা দেবে সেও আমার শত্রু। আমি তার সর্বনাশ চাই, সর্বনাশ চাই, সর্বনাশ চাই। হবে হবে, সর্বনাশ হবে। দিকে দিকে আদর্শের মৃত্যু ঘন্টা বাজছে। পূজার বেদি থেকে দেবতা নিজেই নেমে এসেছে, সে চলেছে বিসর্জনের পথে। কথা বলছো গো দাদা বাবু, তোমার মুখের দিকে তাকিয়ে আমরা যে নতুন আশায় বুক বেঁধেছি, আজ এমন কথা বললে আমরা কোথায় যাব? জানি না দুলু কাকা, আমার নিজের পথটাই যে আমি হারিয়ে ফেলেছি। আমি তোমাদের কেমন করে পথ দেখাবো বলো তো? রাতের অন্ধকারকে ভয় পেতে নেই প্রকাশ, ওই অন্ধকারই তো উজ্জ্বল প্রভাতের পূর্বাভাস। কিন্তু প্রভাতকেই যে আমার বড় ভয়, অন্ধকারই যে আমার আশ্রয়। দিনের আলোয় আমি তোমাদের সকলকে কেমন করে মুখ দেখাবো তোমরা বলো বলো। কি হয়েছে বলো দাদা বাবু? মাস্টার মশাই করে ফাঁদে ফেলেছে। হ্যাঁ, ওদের হয়ে ভোটের প্রচার না করলে ওরা কল্যাণীকে খুনে ঢুকে দিয়েছে। আজ ওদের ষড়যন্ত্র সার্থক। এইবার মাস্টার মশাইকে কায়দা করে প্রধানকে আমার ভোটের বিরুদ্ধে লড়াই করাবে। কিন্তু দাদা কেন মাথা নিচু করবে? মাত্র একটা বোনের জন্য হাজার হাজার ভাই বোনের সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করবে কেন? কেন কেন? আমাদের জন্য তাকে তোমরা মহান বানিয়ে এত কষ্ট দিতে চাও কেন বলো তো? আর আমরা চুপ করে থাকবো না। কেন মাস্টার দাদা ওদের দিকে গেছে? শেষ হয়ে থাকাই সবাইকে ফাঁস করে দেবো। তাতে কল্যাণীর ওপর অত্যাচার আরো বাড়বে। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ কেকা? না, সত্যি কথাটা আমি বলতে এসেছি। বাবার ষড়যন্ত্র ব্যর্থ হলে কল্যাণীর ওপর দিয়ে তার শোধ তুলবে। তাই আপনাদের কৌশলে কাজ উদ্ধার করতে হবে। এটাও নিশ্চয় প্রধান বাবুর আরো একটা কৌশল। না। তাই নিজের মেয়েকে দিয়ে। না না না, আজ আর আমি প্রধান বাবুর মেয়ে নই, আমি হচ্ছে বিশ্বাস বাড়ির বউ। কল্যাণী কল্যাণী আমার পাথরের চোখ দুটোতে আজ নতুন দৃষ্টি দিয়ে দিয়েছে। শত্রু আর মিত্রের চেহারাটা আমি আজ সহজে চিনতে পারছি। তাই তাই আমার বাবার মৃত্যুবানটা আজ আমি নিজের হাতে তুলে দেব আপনাদের হাতে। মৃত্যুবান? হ্যাঁ, আমার বাবার সমস্ত বেআইনি কাগজপত্র আর পঞ্চায়েতের টাকা তছরূপ করার সমস্ত আসল কাগজপত্র আমি সব সরিয়ে নিয়ে আসবো। আর সেটাই হবে বাবার বিরুদ্ধে আপনাদের প্রধান অস্ত্র। কেকা, তোমাকে আজ কি বলে ধন্যবাদ দেব? না, কোনো ধন্যবাদ নয়, শুধু ধন্যবাদ নয়, আমাকে কিন্তু কাজের ভার দিতে হবে। আমি আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে বক্তৃতা দেব আমি নিজেই। সাবাস কেকা সাবাস। তোমরা এসো, সবাই এসো আমার সঙ্গে। আমরা গোপনে বসে ওই কলির চাণক্য প্রধানের বিরুদ্ধে যুদ্ধের ছকটা তৈরি করে ফেলি। এসো সবাই। হ্যাঁ, জিতবো জিতবো। গরিবের অপমান ধর্মে সইবে না। এবার ওই শয়তানগুলোর ষড়যন্ত্র সব ফাঁস হবে আর আমার সিঁদুরে খুঁজে পাওয়া যাবে। আরে তোর সেদুর খোঁজ আমরা পেয়ে গেছি রে বড়। পেয়েছো? পেয়েছো? খবর পেয়েছো? কোথায় আছে সে? বাংলাদেশে। বাংলাদেশে যেয়ে পাঁচটা সুন্দরী টুকটুকা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছে। এদিকে আমার একটাও হলো না। এই মুখস্থ করা কথাগুলো তো এর আগে হাজারবার বলেছে। আরে তবু তুই কেন মেনে নিচ্ছিস না? কত ছেলে মেয়েই তো তার বাবা মা ভাই বোনকে ছেড়ে চলে যায়। কি রে, তাতে কি তাদের সংসার চলে না? তুই সিঁদুর কথা ভুলে যা। ভুলে যাবো? হ্যাঁ, ভুলে যা, আমাদের কথা মেনে নে। আরে বাবা, পুলিশের কথা না মানলে কারো কোনোদিন ভালো হয়নি, আর তোরও হবে না। আমরা বড় তোকে 1050 টাকা দিচ্ছি, এই কেসটা না তুই তুলে। 50,000 টাকা? আমার মতো গরিবের ছেলের দাম
50,000 টাকা? 50,000 টাকা! আরে বাবা, এই যে তোর ঘরের চালে খড় নেই, হ্যাঁ। পরনে ভালো কাপড় নাই, উনুনে প্রতিদিন হাঁড়ি চড়ে না, ভালো করে খেতে পার না, এইসব কথা ভেবে টাকাটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ। নেবি কি না বল? নেব গো বাবু, নেব, 100 বার নেব। এদেশের সবাই পুলিশকে পয়সা দেয়, আর সেই পুলিশের কাছ থেকে আমি পয়সা পাবো। দাও গো, দাও গো, দাও, আমাকে পয়সা দাও। নেবো বলে আবার হাঁ করে চলে আসছে। দাঁড়া, তার আগে এই কাগজটা একটা সই করে দে দেখি, খাচাস করে। কাগজটা, হ্যাঁ? ওটা কি লেখা আছে? আরে এতে লেখা আছে, হ্যাঁ। শুধু বাংলাদেশে আছে জেনে তুই এই কেসটাকে তুলে নিস। তুলে নিচ্ছিস? আয়, 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 টাকা নিতে, টাকা নিতে। কি রে, সই করতে পারিস নাকি টিপ ছাপ দিবি? টিপ ছাপ দেবো গো বাবু, টিপ ছাপ দিব। 50,000 টাকা পাবো আর টিপ ছাপ দিব না? এরা বেঈমান, এরা যার ছেলেকে খুন করে তাদের হাতেই তুলে দিতে চায় 50,000 টাকা। শুনলে বেঈমানের দল, শোন, এই দুটো মাদান না খেয়ে মরবে, তবু তোদের ওই 50,000 টাকা দিয়ে সে রাজভোগ খাবে না রে বেঈমানের দল, রাজভোগ খাবে না। তাই তোদের কাছে আমি, তোদের মুখে আমি একটা ভালো জিনিস দিয়ে যাচ্ছি, তোরা একটু কাছে আয়, তোরা কাছে আয়। ভালো কথা খানা গেল না, এরপর যখন লাথি মেরে বার করে দেবো তখন বুঝবি। চল শোনে দাঁড়ান, আপনাদের পুরস্কারটা নিয়ে গেলেন না যে? পুরস্কার। হ্যাঁ, পুরস্কার। ওই কাগজটা তুলে নিন, ঘরের দেওয়ালে গিয়ে বাঁধিয়ে রাখুন। আপনাদের কাজের জন্য জনগণের কাছ থেকে পাওয়া পরম পুরস্কার। আমাকে আমার কাজ করতে দিন। আপনি বড় মন দিয়ে নিজের কাজ করুন ডিএসপি তাহলে সাহেব। তো কাগজটা আমাকে তুলে নিতে হয়। দুলো মাদানকে কেস খাইয়ে, ঘুষ খাইয়ে, কেস তোলার অপরাধে আপনাকে অ্যারেস্ট করতে হয়। ডিএসপি সাহেব, এই সদাশিব নয়, পুলিশের চাকরিতে 20 বছর ধরে শুধু ওই ঘোড়ার ঘাস কাটে। ওটা সাদা কাগজ, সাদা কাগজ, ওটাতে কিছুই লেখা নেই, আর ওটা দিয়ে আপনি আমার কিছুই করতে পারবেন না। দাঁড়ান, দাঁড়ান আপনি। আচ্ছা আচ্ছা, আপনাদের হ্যাঁ, আর একটা কথা বলি, DSP সাহেব, আচ্ছা, আপনার কি একবারও মনে হচ্ছে না যে ওই বুড়ো মানুষটা ওই কাগজটা নয়, আপনাদের মুখের উপর থুতু ছিটিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, ভীষণ ভীষণ অপমান ম্যাডাম। মাঝে 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 এই চাকরির উপর একেবারে ঘেন্না ধরে যায় ম্যাডাম। এই চাকরি তো ঘেন্নার চাকরি নয়। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পোশাকে যে প্রতীক নেই, সেই অশোক স্তম্ভ আছে আমাদের মাথায়। তাহলে কেন কেন আমরা মাথা নিচু করে থাকবো বলতে পারেন? এ আপনি কি বলছেন ম্যাডাম, এ আপনি কি বলছেন? আমাদের উপরওয়ালারা তো কোনোদিন আমাদের এসব কথা বলেনি। তারা শুধু এতদিন পর্যন্ত আমাদের হাতের সামনে হাত পেতেছে শুধু ভাগের টাকার জন্য, কিন্তু কিন্তু কোনোদিন এই হাতটাকে শক্ত করতে বলেনি আমি ম্যাডাম। বলছি ভাই, আমি বলছি, আচ্ছা মানুষ তো বিপদে পড়লে ভগবানকে ডাকে, আমরা কি পারি না আমাদের অসীম ক্ষমতা নিয়ে মানুষের মনে ভগবান হয়ে দেখা দিতে? সামান্য কোটা ঘুষের পয়সায় বাড়ি গাড়ি গয়নার লোভ না করে আমরা কি পারি না মানুষের বন্ধু হয়ে বাঁচতে? পারি, পারি ম্যাডাম, পারি, নিশ্চয়ই পারি। মানুষের অবজ্ঞা আর অপমানের জীবন নিয়ে বেঁচে থাকার কষ্ট থেকে আমরা মুক্তি চাই, আর চাই মানুষের ঘেন্নার নরক থেকে বেরিয়ে এসে আর 5 জন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে তাহলে ম্যাডাম। আসুন না, আজ থেকে আমরা নতুন জীবনের শপথ নিই। না না না, স্যালুট নয় ভাই, স্যালুট নয়। আমি হাত বাড়িয়ে দিচ্ছি, ওই নরক থেকে উঠে আসুন আমার পাশে। আসুন না, ম্যাডাম। আমার হাতে হাত রাখুন। না না না, কিছুতেই না।
ও হাতে আমি হাত মেলাতে পারবো না, ও হাতে বিশ্বাসঘাতকের হাত, ও হাতে আমি হাত মেলাতে পারবো না। জীবন মাস্টার কিছুতেই হাত মেলাবে না। ওগো, কি হলো তোমার? কেন তুমি পাগলের মতো এরকম প্রলাপ বকছো? আমি বেশ বুঝতে পারছি দাদা যে এই কল্যাণী আজও তোমাদের কাছে একটা বোঝা হয়ে বেঁচে আছে। এইসব তুই কি আবল তাবল বকছিস বল? এইসব কথা যে বলতে নেই। না বললেও আমি কি করে বলে যাব বৌদি? আমি কি করে বলে যাব যে আমি একদিন সত্যি সত্যি পাগল ছিলাম? আমি কথার গোলমাল নিয়ে আমি একদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম বৌদি। আমি তোমাদের কত কষ্ট দিয়েছি বৌদি, আমি তোমাদের কত যন্ত্রণা দিয়েছি। তারপরে একদিন বিয়ের পরে পৃথিবীটা আমার চোখের সামনে নতুন করে ধরা দিল। আমি একদিনে অনেক কিছু শিখে ফেললাম। ধীরে ধীরে আমার মাথার ভেতরটা পরিষ্কার হয়ে গেল। আমি সুস্থ হয়ে উঠলাম। হ্যাঁ বৌদি, তাই তো এখন আমি বলে দিয়েছি যে আমি এই জীবনে আমি কোনোদিন কাউকে সুখী করতে পারবো না। এ আমার নিয়তি। কল্যাণী, আমার মা, কল্যাণী। এই জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছি আমি শুধু এইটুকু জানি, আমি যা পেয়েছি আমি তা কোনোদিন চাইনি, কোনোদিনও না। তাই তো আমি বারবার ভগবানকে বলি, ভগবান যেন আমাকে পাগল করে আমি সুস্থ হয়ে এই অসুস্থ সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না বলি, আমি আর বেঁচে থাকতে চাই না। কল্যাণী, চুপ কর বলছি, চুপ কর। তোর এই কষ্টের জন্য আর কেউ দায়ী নয়, একমাত্র আমি দায়ী। আমি তো দাদাদের মতের বিরুদ্ধে আমি তোর বিয়েতে আমি রাজি হয়েছিলাম। আরে বল, ওরা কি তোকে আজও কষ্ট দেয়? এখনো অত্যাচার করে? না বলি না, ওরা তো আমার উপরে কোনোদিন কোনো অত্যাচার করেনি। মিথ্যা কথা বলিস না রে বোন। ওরে বোন, অন্তত আমাদের কাছে সব কথা খুলে বল। কেন দাদা? কল্যাণী, ওরা কোনোদিন আমার উপরে কোনো অত্যাচার করবে না, এই শর্তেই বুঝি তুমি ওদের কথায় রাজি হয়েছিলে? না রে বোন, না। দাদা, কেন তোমরা আজকে সত্যি কথাটা বলতে পারছো না দাদা? আমরা সবাই মিলে এই কোন মিথ্যের খেলায় মেতে উঠলাম দাদা। কেন আমরা সবাই সবার কাছে সত্যি কথা না বলে আমরা নিজেদের মুখটাকে মিথ্যে লুকিয়ে রাখছি? কোন আয়নায় আজ আমরা নিজেদের সত্যিকারের চেহারাটা দেখতে পাবো বলতে পারবো? আয়না নেই রে বোন। আজ আমরা সবাই ভাস্যলোচনের মতো নিজের আয়নায় মুখ দেখতে আমরা ভয় পাচ্ছি। সত্যের আয়নায় মুখ দেখলে আমরা যদি ভস্ম হয়ে যাই। তাই তো তোমাদের কাছে একটা অনুরোধ আমি নিয়ে এসেছি। বল। আমাকে আমার মতো থাকতে দাও বলি। যে মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিয়েছো তাকে তোমরা কখনো আপন করতে যেও না। কল্যাণী আজ আর তোমাদের কেউ নয়, সে এখন প্রধান বাড়ির বউ। তাই তার ভালো মন্দ ভাববার অধিকার তোমাদের কারণে নেই। কল্যাণীকে তার নিজের মতো করে বাঁচতে দাও দাদা। নইলে কল্যাণী হয়তো একদিন নিজের হাতে নিজেকে শেষ করে দিয়ে তোমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে যাবে দাদা। তোমাদের সবাইকে চিরকালের জন্য মুক্তি দিয়ে এসে তোমাদের দেখো না, ওকে তুমি আর দেখো না, ওর কোনোদিন এখানে ফিরে আসবে না। তুমি কেমন করে জানলে বড় বউ? আমি একটু মেয়েরাই যে সংসারের রহস্যটাকে সবার আগে ভালো করে বুঝতে পারে। আজ কল্যাণী যে পরিপূর্ণ নারী হতে পেরেছে, তাই তো আমি বয়সে বড় হয়েও
আমি কল্যাণীকে আগে থেকে নমস্কারটা জানিয়ে রাখছি। নমস্কার নমস্কার। এ কি লালটু তুমি? চলে এলাম। কল্যাণী মন্দিরে পুজো দিতে যাবে বলে বেরিয়েছে। বুঝতেই পারছেন আপনাদের মেয়ের স্বভাবটা তো খুব একটা ভালো না। ওই মন্দিরের রাস্তাতেই আমাকে ফাঁসিয়েছিল। লালটু বলছি, এখানে যারা আছে তারা সকলেই তোমার গুরুজন? আরে জানি বসাই জানি, সেই জন্যই তো একটু রেখে ঢেকে বললাম, নইলে তো ওপেন টক করতাম। ভাবলাম এই মালটাকে একটু চোখে চোখে রাখলাম। দেখলাম আপনাদের বাড়িতেই ঢুকেছে। তা এতক্ষণ ধরে নিশ্চয় আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছিলেন। তোমরা ভিতরে বসে কথা বলো, আমি একটু আসছি। সে কি বৌদি, আপনার সঙ্গে আমার কত ঠাট্টা তামাশার সম্পর্ক, আর আপনি যদি কেটে পড়েন কার সঙ্গে গল্প করব? জামাইকে একটু আদর করে বসতে বলবেন না? একটু চা খেতেও বলবেন না? এই আবার কেমন ধারা শ্বশুর বাড়িতে এলাম রে বাবা। আমি তো চা করতে যাচ্ছিলাম। থাক থাক, আপনাদের ওই 10 পয়সার মুদিখানা দোকানের চা আমার গলা দিয়ে নামবে না। তার চেয়ে একটু দাঁড়িয়ে কাজের কথাটা শুনে যান। কি কথা? হ্যাঁ দাদা, 15ই আগস্ট আপনি সকালে চান টান করে রেডি হয়ে থাকবেন। আমি নিজে আসবো আপনাকে নিয়ে যেতে। হ্যাঁ, আমি ভাবছিলাম ওই পাপকাইটা সেরেই তারপর আমি স্নানটা করবো। আরে দারুণ দারুণ বলেছেন। এই তবে কি জানেন, বলির পাঁঠাকে তো আগেই চান করানো হয়। লাড্ডু, সরি বৌদি সরি, এই মাস্টার মশাইকে এই আমি ঠিক পাঁঠা বলতে চাইনি। এই তবে ঘটনাটা তো সত্যি যে মাস্টার মশাইয়ের উঁচু মাথাটা সেদিন সবার সামনে গেঁচাল হয়ে যাবে। লাড্ডু, এইভাবে আমাদের সকলের সামনে অপমান করতে তোমার ভালো লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। সেদিন আমার মাজায় দড়ি পড়িয়ে আপনাদের কেমন লেগেছিল মনে নেই? সুদে আসলে সেই অপমানের আমি প্রতিশোধ নেব। আর সেদিন যদি কেউ চালাকি করার চেষ্টা করেন তাহলে কল্যাণীকে। আমরা কথা দিলে কথা রাখতে জানি, তবে সেই সঙ্গে আরো একটা কথা বলে দিচ্ছি, শোনো। কল্যাণীকে যদি ওখানে কেউ কোনো সময় গায়ে হাত দেয় তাহলে তার সর্বনাশ থেকে রেহাই নেই। কেউ এ কি কথা বলছেন মাইরি? আমি ওর স্বামী, আরে আমি ওর গায়ে হাত দিব না তো কে দেবে? এই তবে অবশ্য আদর করে দেব। মাইরি বলছি বলি, এই মেয়ে ছেলে গায়ে হাত দিতে আমার একদম ভালো লাগে না। সারাটাকে আসামিকে আটকে রেখে মারধর করতে আমারও একদম ভালো লাগে না। তবু মাঝে মাঝে বাধ্য হয়ে আমাকে সে কাজটা করতে হয় লালটু বাবু। কোন লোক আপনি যে এই লালটুকে কোনোদিন আটকে রাখতে পারে? আপনি নিজেও তা দেখেছেন। আশা করি দ্বিতীয়বার সে চেষ্টা করবেন না। আসলে সেই চেষ্টা করাটাই যে আমার ডিউটি। তাই দ্বিতীয়বার যদি কাউকে নিয়ে যেতে পারি তাহলে জেলখানায় তার একটা পার্মানেন্ট রেশন কার্ডও করিয়ে দিতে পারবো। তাহলে আপনার মুখ রাখতে আমাকে আবার নতুন করে একটা কেচ্চা কেলেঙ্কারি শুরু করতে হয়। আমার এই কুটুমরা যদি মেনে নিতে পারে খবর দেবেন, বান্দার এক নতুন ধান্দা নিয়ে ঠিক আপনার সামনে হাজির হয়ে যাবে। অসভ্য জানোয়ার একটা। কেন কেন আপনি ওদের মিটিং এ যাচ্ছেন মাস্টারদা? আচ্ছা, ওরা কি কল্যাণীর উপর অত্যাচার করে আপনাদের উপর কোনো চাপ? না না দিদি ভাই, না, ওরা আমার কল্যাণীর উপর কোনো অত্যাচার করেনি। বৌদি, আপনি বোধহয় কথাটা ঠিক বলছেন না, তাই না? আপনি সত্যি কথাটা বলুন না, আমি নিশ্চয়ই প্রতিকার করার চেষ্টা করবো। বলুন। না না না, আমাদের উপর কোনো চাপ নেই। আমি স্বেচ্ছায় কোথায় রাজি হয়েছি। না না, এ হতে পারে না। আপনার মতো মানুষ কখনো বিনা কারণে নিজের বিবেককে বিক্রি করতে পারে না। আমি বলছি, আপনারা আমাকে সত্যি কথাটা বলুন না, আমি ওদের চরম শাস্তির ব্যবস্থা করব, নিশ্চয়ই করব। তাতে কল্যাণীর কি লাভ হবে দিদি ভাই? সারাটা জীবন ধরে ওকে ওই বাড়িতে যন্ত্রণা ভোগ করতে হবে। তার হাত থেকে আপনি ওকে কেমন করে বাঁচাবেন? আপনি কি পারবেন? সব সময় ওর কাছে একটা পুলিশের লোককে রাখতে। তাই কি পারা যায় বৌদি? তাহলে আপনাদের কিছু করার নেই। যতদিন না এদেশের মেয়েরা রণমূর্তি ধারণ করবে
ততদিন এদেশে বধূ নির্যাতন বন্ধ হবে না। তাই প্রতিটি মেয়েকে আমি অনুরোধ করছি, তোমরা রুখে দাঁড়াও, তোমরা রণচণ্ডী মূর্তি ধারণ করো। মাস্টারদা, হ্যাঁ দিদি ভাই, কোনো পুলিশ কোনো আইন কখনো এই সমস্যার সমাধান করতে পারবে না। একমাত্র সমাধান হলো পুরুষের এই দাসত্ব থেকে নারীদের মুক্তি। এদেশের মেয়েদের আপনার শিক্ষা দিন, চাকরি দিন, যাদের সামান্য ভাত কাপড়ের জন্য তাদের শরীরটাকে ওই পুরুষের কাছে বন্ধক রাখতে না। জানি বৌদি, জানি, আমি সব জানি, কিন্তু আপনারাও জেনে রাখুন, ওই কলির চাণক্যকে আমি ছেড়ে দেব না। কল্যাণীর উপর অত্যাচারের প্রমাণ আমি খুঁজে বার করবই করবো। তারপর 25 বছর আগে আরেক মায়ের উপর যে অত্যাচার হয়েছিল তারও প্রতিকার আমি করবই করব। প্রিয়জনে মন কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদি বিশ্ব মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোর তুলবই। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গতিমান বিভ্রণভূমে রলিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব। কি বলে গেল উনি? 25 বছর আগেকার ঘটনা। তবে তবে কোন সে ছায়ার কথা বলে গেল বড় বউ? ছায়া, ছায়া কি গো? আমাদের গ্রামে মেয়ে এক ছায়া গো। 25 বছর আগে কল্যাণীর মতো তার উপর অত্যাচার করেছিল ওই কমলেশ বাবু। তারপর অন্তঃসত্ত্বায় অবস্থায় কল্যাণ বাবুকে ওকে দূর করে দিয়েছিল। তার খবর ঠিকই বলছি বড় বউ, কিন্তু সেই ছাড়িয়ে যাওয়া ছায়ার কোথাও কি বলে গেল? তবে উনি সেই ছায়ার মেয়ে। এতদিন কি সে প্রতিকার করতে এসেছে বড় বউ? প্রতিকার নেই। এই সংসারে প্রতিটি পদে পদে মেয়েদের যেভাবে অত্যাচারিত হতে হয় বড় বউ, তার কোনো প্রতিবাদ নেই। যতদিন না এই গোটা সমাজটা বদলাবে, ততদিন আমাদের ওই প্রধান বাবুর হাত